মুক্তিযোদ্ধা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা তাদের একটি সেল গঠন করতে চেষ্টা করছে বাংলাদেশে, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটির প্রতিবেদনে। আপনার এই জায়গাটিতে এসে প্রতিক্রিয়া কি, এবং জঙ্গিবাদের এক ধরনের উত্থান আমরা ডক্টর ইউনূস সরকারের সময় থেকে দেখেছি, কি বলবেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি সালাম জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনছে। আসলে এটা বলতে আমার খুব কষ্ট হয় যে এই দেশটা আসলেই মৌলবাদীদের ষড়যন্ত্রের কবলে চলে গিয়েছে। আমি এইমাত্র বসে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম। এত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য। উনি যখন পার্লামেন্টে কথা বলেন মনে হয় উনি পিশাব। ওই যে আমি বলি তার ভিতর এবং বাহির এক না। আমি তাকে যত চিনি বাংলাদেশের কেউ তাকে চিনে না, এবং সিলেটের মানুষ বিশেষ করে কুলাউড়ার মানুষ তাকে খুব ভালো চিনে। হুইজ সে তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান, সাবধান সাবধান, আর এক কদম আগাবেন না, সাবধান, ভালো হবে না। তার যে রূপটা আমি দেখলাম, এই রূপ তার তো হওয়ার কথা না। এর পিছনে যদি ষড়যন্ত্রমূলক কোন শক্তি না থাকে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, জঙ্গি তো নয়। তারপরে ওরা যে আস্ফালন এবং উদ্যত্তটা দেখাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর পিছনে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি, বিশেষ করে আইএস, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানে যারা আছে হিজবুত তাহরির থেকে ধরে লস্করি তৈয়বা থেকে ধরে, তারা মদত পাচ্ছে এবং প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই সময়টাতে থানা লুট করা, পুলিশ হত্যা করা এবং শত শত অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা একটা অস্ত্রধারী সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কারণেই আজকে তারা মনে করছে তারা যে কোনো কাজ তারা যে কোনো সময়ে করতে পারে। কেউ আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, কেউ 72 ঘন্টা আলটিমেটাম দেয় তারেক রহমান সাহেবকে। ইচ্ছা করলেই আমরা তাদেরকে ফেলে দিতে পারি। শেখ হাসিনা দিল্লি গেছে, তারেক রহমান তো লন্ডন যেতে পারবে না, সাবধান তারেক রহমান। এই ধরনের উদ্যত্তপূর্ণ হুমকিগুলো দিয়ে যাচ্ছে। এবং এইটাও বাস্তব যে তারা প্রাথমিকভাবে যে শক্তিটা প্রদর্শন করবে, সেই শক্তিটা মোকাবেলা করতে অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি। এখনো যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা তাদের এই আস্ফালনকে রুখতে না পারি এবং এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা মহা ভুল করব। দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে জাতিসংঘ থেকে যে জিনিসটা বলা হয়েছে, আমি কয়েকদিন আগে, 4 দিন আগে একটা টক শোতে আমি বলেছি, ইয়েস, বাংলাদেশে পাকিস্তানের চেয়ে জঙ্গি অনেক বেশি। পাকিস্তানের একটা পার্লামেন্ট সিট জামাত পায় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 70টা সিট তারা পেয়ে ফেলে। কাজে তাদের আস্ফালন পাকিস্তানের চেয়ে বেশি, জঙ্গি পাকিস্তানিদের চেয়েও। এবং জঙ্গিদের এটা হলো একটা সাংঘাতিক ধরনের ফিল্ড, যে ফিল্ডে তারা জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না শুধু, তারা সমস্ত কিছু এইখানে চালাতে পারে। এই দেশটাকে আফগানিস্তান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযোদ্ধারা যদি সচেতন না হই, তাহলে আমাদের বিপদ আছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা। আপনি কি মনে করছেন যে জামাতে ইসলামী বা তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশে
আল কায়দার মতন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তাদের সাথে সবাই আছে, কারণ যেখানে এখানে আন্দোলন হইলে পরে, আন্দোলন জয়ী হইলে পরে পাকিস্তানে সেই মানে ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়, উৎসব হয়। লস্করে তো এবার মতো সংগঠনরা বলে আমরা ৭১-এর প্রতিশোধ নিয়েছি। কাজে তাদের সঙ্গে আল কায়দার সম্পর্ক থাকাটা বিচিত্র না, আমি মনে করি আছে। এবং সরকারের এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। সরকার এখনো যদি তাদেরকে মনে করে তাদের সহযোগী বন্ধু, এটা খুব ভুল করবে, খুব ভুল করবে। আমি আবারও বলছি, খুব ভুল করবে। আপনি যেটি বলছেন, অনেকেই বলছেন যে জামাত বা জামাতের সাথে অন্য যারা এই যে নতুন দু একটি দল আছে তারা যে জোট বেঁধেছে, আহ, জামাত, এনসিপি বা আরো দু একটি দল, এই জোটকে বর্তমান সরকার, বিএনপি সরকার বেশ খানিকটা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে সরকার চালাতে চাইছে। যদি আপনি নিজেও যে কথাটি বলেন যে ছাড় দিলে ভুল করবে, কিন্তু অনেকে বলছে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে কি ধরনের পরিণতি হতে পারে বিএনপির জন্য, আপনার দলের জন্য? আমি এটা বুঝি না। স্যার দিচ্ছে বললেও এটা সবটা বলা হবে না। এর কারণ হলো এখানে যে ছাত্র শক্তি এবং যুব শক্তি বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু একদম এইসব রাজাকারের বাচ্চাদেরকে সহ্য করে না, পছন্দ করে না। তাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে মাঝে মধ্যে। কিন্তু উপরের দিকে বিএনপির মধ্যে কিছু, যারা ৭১ সনে যাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে একটা দুর্বলতা আছে জামাতের প্রতি। আমি বলছি না, অনেকে মনে করে যে বিএনপির মধ্যে একটা পার্সেন্টেজ জামাতের প্রতি দুর্বলতা আছে। এটা তাদের আদর্শিক বা নীতিগত কারণেই। এই জায়গাটা কিন্তু বিএনপিকে সাবধান থাকতে হবে। এবং যদি সাবধান না হয়, এইরকম ৭-৫-১২ ধরনের কথা যদি বলে, হ্যাঁ মুক্তিযুদ্ধ চাই, জঙ্গিবাদও অসুবিধা নাই, এই ধরনের মনোবৃত্তি নিয়ে কিন্তু এদেরকে থামানো যাবে না। এবং বাংলাদেশের সঠিক রাজনীতি দেশে হবে না, বাংলাদেশও নাও থাকতে পারে। এইরকম যে আমরা মুক্তিযুদ্ধ চাই, গণতন্ত্র চাই, আর জঙ্গিবাদ থাকলে, সাম্প্রদায়িকতা থাকলে কোনো অসুবিধা নাই। রাতের বেলা একটু ফোন করে তাদেরকে একটু ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন বলে আসেন, একসাথে কাজ করি বললেই সব শেষ হয়ে যাবে। সাপ কোনোদিন সবল দিতে ভুল করেন, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। এই কথাটা আমি বললাম, এটা একদিন প্রমাণিত হবে। আহ, আমরা কি সেই জায়গা থেকেই দেখছি যে জুলাই যে জাদুঘরটি প্রতিষ্ঠিত হলো, জুলাই জাদুঘর, আহ এক ধরনের আইন করা হলো, আইনে বিধান করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কোনো ধরনের কোন স্থাপন, নিদর্শন ধ্বংস, বিনষ্ট বা পরিবর্তন, ক্ষতি সাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড। আর এই জাদুঘরের কিছু নিদর্শন চুরি বা পাচার করলে তার জন্য 5 বছরের কারাদণ্ড এবং বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ধ্বংস করা হলো, লুটপাট করা হলো, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি অবশ্য 71-এর অসংখ্য স্মৃতি নিদর্শন ছিল যেখানে, সেগুলো গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবং এখনো অনেক কিছু হচ্ছে। কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের বা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে। যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের কিছু হলে তার জন্য 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হচ্ছে। এটি কিসের আলামত? এই ধরনের কোনো আইন বা সার্কুলার দিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো দর্শনীয় স্থান রক্ষা করা যাবে, তাহলে বোঝা গেল যে এদের মধ্যেই দুর্বলতা আছে, জাদুঘরের মধ্যেই দুর্বলতা আছে।
অর্থাৎ জাদুঘরটা এটা সার্বজনীন না, এবং সার্বজনীন ভাবে মানুষ এটাকে স্বীকারও করে না। এই দুর্বলতাকে হয়তো বা এই আইনটা করা হয়েছে। আমি জুলাই জাদুঘর সম্পর্কে বেশি বলতে চাই না। দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। জুলাই জাদুঘর কতদিন, কিভাবে, কতটুকু মানুষ গ্রহণ করবে না করবে, ইতিহাস সেটা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা 15 বছর দেশটাকে চালাইছিল, এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের দুষ্কর্ম কম দায়ী নয়। তারাই কিন্তু এই দেশটাকে আজকে রাজাকার আল বদরের বাচ্চাদের হাতে তুলে দিছে, এবং এই ধরনের আইন আমাদেরকে শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে কি থাকবে না, ইমাম হুসেনের স্মৃতি কিন্তু 200 বছর পরে আসছে। 200 বছর, কারবালার 200 বছর পরে ইমাম হুসেনের স্মৃতি সারা পৃথিবীতে আসছে। ইমাম হুসেন আজকে সারা পৃথিবীর মুসলমানের 10ই মুহররম আসার সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের পুণ্য স্মৃতি ভেসে উঠে মানুষ হাই হুসেন হাই হুসেন করে কাঁদে, ইয়াজিদকে অভিসম্পাত দেয়, ইয়াজিদকে অভিশাপ দেয়। এই জায়গাটা কিন্তু, মুক্তিযুদ্ধকে কেউ এদেশে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধ মানুষের হৃদয়ে থাকবে, ইতিহাসে থাকবে। আর মুক্তিযুদ্ধটা শুধু বাংলাদেশের ভিতরের ব্যাপার ছিল না। ওই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর শুধু বাংলাদেশের এই 54,000 বর্গ মাইল জায়গার ব্যাপার না, এটা সারা পৃথিবীর আজকের 100-212টা দেশের ব্যাপার। সবাই জানে হোয়াট ইজ হোয়াট। এখানে কে কি করলো বা করলো না, মুক্তিযুদ্ধকে সম্মান করলো কি করলো না, এইটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই অধ্যায়কে কেউ ধ্বংস করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে। ইউ ওয়েট ফর টাইম, দেখেন কি হয়। মুক্তিযুদ্ধ অবশ্যই ফিরত আসবে। আর মুক্তিযুদ্ধ ফিরত না আসলে, মুক্তিযুদ্ধ সম্মানিত না হইলে, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত না হলে কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা করতেই হবে। এবং আজকে যারা করছে তাদেরকে আমি এটা বলতে চাই না কিছু, কিন্তু আমার ধারণা গণতান্ত্রিক শাসন যদি চলে, আস্তে আস্তে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনো যেন কোথায় কিভাবে অন্ধকারের জীবেরা, ড্রেইনের সেই সব ময়লা আবর্জনার জীবেরা কি যেন ভাবে কোথায় যেন নিঃশ্বাস ফেলানো, ভালোভাবে নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাচ্ছে, এইটাও এক সময় বন্ধ হয়ে যাবে, যেদিন জনগণ বুঝবে যে এরা হলো রাজাকারের বাচ্চা, স্বাধীনতার বিরোধীদের বাচ্চা। এবং এইটা মুক্তিযুদ্ধ। তখন একটা কথা বলি, একটা রাজনৈতিক যুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ চাও কি চাও না, নাকি রাজাকার আলবদরের দেশ চাও, নাকি পাকিস্তান চাও, তখন দেখবেন ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধ জিতবে এবং প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কেউ কথা বলার সাহস পাবে না। মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের শেষ কথা। আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে একটি অংশ আছে যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে চলে, বা স্বাধীনতা বিরোধী একটি অংশ বিএনপির মধ্যে রয়েছে, সেটি অনেকেই বলেন, আপনি সেটি বলছেন। এই যে যে আইনটি হলো জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে হোক, আইন হোক, যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করা হচ্ছে, সেই সব বিষয়ে মাথা ব্যথা নেই সরকারের মধ্যে। এটি কি সেই অংশ দ্বারা পরিচালিত হচ্ছে? সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কি ওই স্বাধীনতা বিরোধী ওই শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে? আমি সেটা না বললেও বলবো, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে এই জিনিসটা বুঝবার জন্য। যদি সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস যারা করে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে বা না করে, তাইলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ রিয়েলি বিপদে আছে। আমি আরেকটা প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, বা আমরা মোটামুটি জেনে গেছি যে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ডক্টর ইউনূসের একটা তৎপরতা ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপি সেই জায়গা থেকে বেঁচে গেছে বলে অনেকেই মনে করেন। আহ ডক্টর ইউনূসের খেলা কি তাহলে সম্পূর্ণভাবে থেমে গেল, বা যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের
কাছে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আপনাকে তাই মনে হয়? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনটা আপনি আমার 3-4 দিন 5 দিন আগে একটা বক্তব্য যদি শুনেন তাহলে দেখবেন আমি বলছিলাম যে বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার ত্যাগ তিতিক্ষা, তার এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানে 1/11 পর থেকে তার যে 5ই আগস্ট পর্যন্ত জনাব ফখরুল ইসলামের যে ত্যাগী ভূমিকা, তার যে জেল জুলুম অত্যাচার সহ্য করার যে ইতিহাস, হি ইজ দ্য বেস্ট পারসন টু বি দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এটা আমি কিন্তু এই 5 দিন আগে কথাটা বলছি। তারপরও বলছিলাম, এরপরও আমি বলবো যে আমাদের দলে অনেক মানে ত্যাগী ব্যক্তি আছে, সিনিয়র ব্যক্তি আছে, রাজনীতিবিদদের থেকে একজন হওয়ার প্রয়োজন, কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামটা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। উনি হয়েছে, আমি খুশি হয়েছি, উনাকে অভিনন্দন জানাই, কিন্তু ইউনূসের যে চক্রান্তটা ছিল সেই চক্রান্তটা এত বড় ছিল, কোনো কারণে যদি জনাব তারেক রহমান সাহেবের উপরে দায়িত্ব দিয়েছিল পার্টি, কোনো কারণে যদি উনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করতেন, আজকে থেকেই আমার ধারণা দেশ ভিন্ন পথে চলবে। কারণ ইউনূস সাহেব হলো কনস্পাইরেটর, হি ইজ এন ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর। তিনি বাংলাদেশের কোনো কিছু ভালোতে উনি বিশ্বাস করেন না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী না, স্বাধীনতার সংগ্রামেও বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধেও বিশ্বাস করেন না, তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে যায়নি। এটা আমরা পরে জানতে পারছি, অথচ তিনি নোবেল লরিয়েট, এটাও সত্য। মুসলমানের ছেলে নোবেল পাইছে, এটা আমাদের জন্য গৌরবের ছিল। কিন্তু 18 মাসের যে দেশ শাসন, সেই দুঃশাসনে মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস সাহেবের একটা পিঠ একরকম, আর একটা পিঠ একদম অন্ধকার। সেই অন্ধকারের দিকটাই ইনি বাংলাদেশ সম্পর্কে গত 18 মাস প্রয়োগ করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে, একটা বেয়াদব ছেলে পেলে রাষ্ট্র হিসাবে 4টে জেনারেশনকে ধ্বংস করে দিয়ে এই দেশকে একদম জাহান্নামের দিকে নিয়ে গেছে তার আমলে। কাজী ইউনূস সাহেবের মতো লোক রাষ্ট্রপতি হবে কোনোদিন আমি বিশ্বাস করি নাই, আর হইলে পরে দেশের ক্ষতি হইতো। তবে ইউনূস সাহেবের খেলা শেষ হয়ে গেছে এইটা আমি মনে করি না। ইউনূসের খেলা থামেনি, এবং ইউনূস রাষ্ট্রপতি না হওয়াতে দেশ অনেকভাবে বেঁচে গেছে, বিএনপিও বেঁচে গেছে। কিন্তু ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের অনেকেই এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গেছে, বিএনপি প্রশাসনের মধ্যে রয়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ এখনো বিএনপি সরকারের মধ্যে রয়েছে, মন্ত্রী পরিষদে রয়েছে। বিএনপি কেন তাদের থেকে দূরে সরতে পারছে না, বা তাদেরকে এখনো রেখে দিয়েছে? আমার উত্তরটা একই। ইউনূস সাহেবকে চিনতে না পারলে, জামাতকে চিনতে না পারলে, ওইসব দুষ্ট ছেলে পেলেদেরকে চিনতে না পারলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনবে, এটা আমি মনে করি। আমার এই প্রশ্নের উত্তরটা একই। এখানে বুঝতে পেরেছি। বিএনপি কে সঠিকভাবে গণতান্ত্রিক প্রসিডিউর প্রয়োগ করে মানুষের মতামত অনুসারে সমস্যার যতটুকু আছে সব সমস্যার সমাধান বিএনপি বা কোন সরকার করতে পারবে এটা আমি মনে করি না। তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এটাই বাস্তব। সমাধান না করতে পারলে কিন্তু দেশ আবার বাজে দিকে ফিরত যাওয়ার সম্ভাবনা আছে। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমরা দেখেছি এর আগে 2024-এর পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর 32 নম্বরে যারাই শ্রদ্ধা জানাতে গেছে বাধা দেওয়া হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। এবার 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আমি আপনাকে একটা কথা বলি, 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, তার পরিবারের হত্যাকাণ্ড নিশ্চিতভাবে এই দেশের জন্য একটা মস্ত বড় ট্র্যাজেডি, এবং এই দেশের রাজনীতির একটা প্রেক্ষাপট পরিবর্তনের একটা সাংঘাতিক ধরনের মর্মান্তিক একটা বিষয়। এই বিষয়ে আমাকে প্রশ্ন করা, এটা আপনি জানেন আমি কি করছি না করছি 15 আগস্ট, কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি বলবো
রাজনীতি হলো ইটস এ কোয়েশ্চেন অফ পাওয়ার অফ অর্গানাইজেশন। আপনি আপনার রাজনৈতিক শক্তি দিয়ে যদি আপনি মোকাবেলা না করতে হবে পারেন, তাহলে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা বঙ্গবন্ধুকে হৃদয়ই ধারণ করতে হবে 15ই আগস্টে। আর বাস্তবে ধারণ করতে চাইলে তাদের সাংগঠনিক শক্তি যদি কোনোদিন আসে তারা করতে পারবে। এখন তো তাদের কোনো সাংগঠনিক শক্তি নাই, এবং বাংলাদেশ সে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের জন্য এটার চেয়ে একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর কিছুই হতে পারে না। ওইগুলো আমি বহুবার জীবনে হাজার হাজার বার বলেছি, কোনো মূল্যায়ন হয় নাই কোথাও। আজকেও বলছি, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যদি আপনাকে বঙ্গবন্ধুর বাড়িতে যেতে হয়, বঙ্গবন্ধুর নামে এই করতে হয় ওই করতে হয়, তাহলে ইটস এ পলিটিক্যাল গেম, ইটস এ পলিটিক্যাল ফাইট। ইউ আর টু উইন ওভার দি গেম থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। এখন অর্গানাইজেশন নাই, পিলার নাই। হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তারা তার স্মরণ করবে 15ই আগস্টে। আবার যারা ভালোবাসে না তাকে অভিসম্পাদ দিবে। কিন্তু ভালো যারা বাসে তারা যদি বঙ্গবন্ধুকে স্বনামে, এবং স্বনামে বলবো না, বাস্তবে প্রতিষ্ঠিত করতে হয়, দে মাস্ট কাম আউট সাকসেসফুল থ্রু এ প্রসেস অফ অর্গানাইজেশন। কিন্তু এখন তো তারা নাই, কোথায় তারা নাই। তো এই জন্য আমি দায়ী করব 15 বছরের শেখ হাসিনার শাসনকে। আমি বারবার বলতাম, শেখ হাসিনা আপনি চলে যাবেন কিন্তু একজন মহান ব্যক্তির ধ্বংস করে যাবেন, আপনার মহান পিতাকে ধ্বংস করে যাবেন। এটা বারবার বলতাম তখন। আজকে দেখেন আমার কথাটা সত্য কিনা। 15ই আগস্ট আসবে যাবে, এটা খুব বড় ব্যাপার না। আমি একবারই বলছি যে ইমাম হুসেন কিন্তু 200 বছর পরে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, যে ইমাম হুসেন এই সত্য ছিল। ইমাম হুসেন এই সত্যর প্রতীক, ইয়াজিদ হইল মিথ্যা এবং অভিসম্পাতের প্রতীক এবং অধর্মের প্রতীক। এই জিনিসগুলা প্রতিষ্ঠিত হবে, কথা খুব ক্লিয়ার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ফজলুর রহমান আমাদেরকে সময় দেওয়ার